যদি জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করতে সরকার বিরোধী দল মিলে ব্যর্থ হয়, তাহলে কিন্তু সামনে আরেকটা অভ্যুত্থান অপেক্ষা করছে, এবং সেটাতে জেএনজির সাথে কিন্তু আলপা যুক্ত হবে। স্কুলের বাচ্চারা গিয়ে কিন্তু সংসদ ঘেরাও করবে, বঙ্গভবন ঘেরাও করবে। এই জন্য আমরা বলবো, যারা সংসদে আছেন, সরকারি দল, বিরোধী দল, কারণ বিরোধীরাও কিন্তু জুলাই চেতনা নিয়ে সোচ্চার হচ্ছে না সংসদে। তারা মনে হচ্ছে কোনোভাবে সরকারের সময় কাটাতে যাচ্ছে, যে 3 বছর যাক, 2 বছর যাক, এরকম একটা চিন্তা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ক্যাপ্টেন হাসিফ হাসান খান সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব মেগা প্রকল্প ভূ রাজনীতি নিয়ে। এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে দুইজন অত্যন্ত গুণী ব্যক্তি আছেন। আমার সাথে রয়েছেন ভূ রাজনীতি এবং নিরাপত্তা বিশ্লেষক এবং জনতা দলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। আমার সাথে আরও আছেন দৈনিক এই দিন এই সময়ের সম্পাদক সিনিয়র সাংবাদিক আহমেদ করিম। আপনাদের দুজনকে এনটিভিতে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে যেতে চাই আহমেদ করিম আপনার কাছে, যে আমাদের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে আমরা তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবই। আপনি কি মনে করেন? ধন্যবাদ আমার সহ আলোচককেও। আসলে আমাদের প্রধানমন্ত্রী জাতীয় সংসদে যে উচ্চারণ করেছেন তিস্তা প্রকল্প নিয়ে, তো এটাতে আসলে আমরা দেশের সকল নাগরিকই উজ্জীবিত। জি, কারণ তিস্তাটা এমন এক বিষয়, এটা আমাদের দেশের 1/10 জনগণের জীবন জীবিকার সাথে জড়িত হয়ে আছে। যার কারণে একজন প্রধানমন্ত্রী যখন এই প্রায় 2 কোটি জনগণের জীবন জীবিকার স্বার্থের কথা বলেন, তখন অবশ্যই আমরা উজ্জীবিত হই। এবং কিন্তু এই প্রকল্প বাস্তবায়নের জন্য 2016 সালে কিন্তু শেখ হাসিনাও একটা এমইও সাইন করেছিলেন চীনের সাথে, কিন্তু সেটা কেন হলো না? এটা আমরা সবাই জানি। সেটা হচ্ছে তিস্তা প্রকল্প নিয়ে কিছু টানাপোড়েন আছে। কারণ এটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হয়তো ভাবছে এই প্রকল্পটা তাদের বিরুদ্ধে যাচ্ছে কিনা। আবার সেখানে অর্থায়ন নিয়ে সমস্যা আছে। সেটা হচ্ছে আমরা দেখছি ভারত এটা নিয়ে খুবই আগ্রহ দেখাচ্ছে, কিন্তু তারা আসলে প্রকৃত অর্থে সেখানে বিনিয়োগ করছে না। আবার অপরদিকে আমরা জানি চায়নার আগ্রহ আছে, কিন্তু চায়না বিনিয়োগ করুক সেটা আবার আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের পছন্দ না। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা কার পছন্দ, এটা বড় বিষয় না। কারণ আমাদের যে 54টা নদী যে বাংলাদেশে প্রবেশ করেছে, এর উৎসমুখগুলো যেখানে, অধিকাংশ নদীর মুখে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং পানিগুলো প্রত্যাহার করা হচ্ছে একতরফাভাবে। এবং যার কারণে আমাদের বিশাল অঞ্চল, এবং যেই অঞ্চলে সেখানে আমাদের মানুষ যারা বসবাস করেন, আমাদের নাগরিক, তারা তাদের জীবন জীবিকার যে বিষয়গুলো, এটা এই তিস্তার সাথে জড়িত এবং নদীগুলোর সাথে জড়িত। তো যার কারণে এটা বহু প্রচেষ্টা হয়েছে, বহু সরকার, আমাদের অনেক সরকারই এটা নিয়ে অনেক উদ্যোগ নিয়েছেন, প্রচেষ্টা করেছেন, কিন্তু এটা আসলে কোনোভাবে কার্যকর হয় নাই। এই মুহূর্তে ধরেন আমাদের প্রধানমন্ত্রী যে উচ্চারণ করেছেন জনাব তারেক রহমান, আমি মনে করি এটা জনগণের পক্ষে সাহসী উচ্চারণ। বিনিয়োগ যেই করুক, যদি আমরা নিজেদের উদ্যোগে নিজেদের ব্যবস্থাপনায় করতে পারি এবং বিনিয়োগ নিয়ে আসতে পারি, তাহলে আমরা আমাদের একটা অঞ্চলকে, একটা অঞ্চলের মানুষকে তাদের জীবন জীবিকার যে স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনা, এটা করা, এটার জন্য তো আমাদের জনপ্রতিনিধি হিসেবে এটা তো প্রধানমন্ত্রীর কাজ। তার মানে আপনার কথা অনুযায়ী যে এটা জনগণের দাবি এবং এটা করতেই হবে, জনগণের দাবিটা। আমি একটু আহমেদ করিম আপনার কাছে, আপনি শুনছিলেন ব্রিগেডিয়ার সাহেব বলছিলেন যে আমাদের প্রকল্প দরকার, কিন্তু ভূ রাজনীতি বিষয়টাকে আমাদের একটু ভালোভাবে দেখে নিতে হবে। তো আমরা এই সরকার যখন আমাদের একটা 3rd টার্মিনাল হয়েছে, আপনি জানেন যে 3rd টার্মিনালটা খুবই প্রয়োজন ছিল, এবং কোভিডের মধ্যে যখন সব কাজ বন্ধ ছিল তখন 3rd টার্মিনাল হয়েছে, এবং 3rd টার্মিনাল সময় মতো শেষ হওয়ার পরে কিন্তু এটা অপারেশন কে করবে এটা নিয়ে জটিলতা ছিল। এখন বর্তমান সরকার এটাকে
জাপানি দিতে চাচ্ছে, আপনি এই বিষয়টা কিভাবে দেখেন? এটা আমাদের টার্মিনাল যেটা তৈরি হয়েছে, আমাদের আসলে ব্যবস্থাপনাটা খুবই সমস্যা। আমরা দেখেছি যে যেমন আমাদের যে বর্তমান বিমানবন্দরগুলো, এই বিমানবন্দরগুলো পরিচালনায় আমরা যখনই যে সরকার যে উদ্যোগে নিয়েছে, জি, আসলে কোনোটাই সফল হয় নাই। তো এই কারণে এই পরিচালনার দায়িত্বটা যদি জাপানের মতো এরকম কাউকে দেয়া যায়, তাহলে এটা অবশ্যই ভালো হবে। আমাদের জন্য, আমরা এখানে নিরাপদ থাকতে পারবো। কিন্তু অনেকে তো এটাকে দিতে চাচ্ছেন না। এটা দিতে যাচ্ছে না অনেক কিছুই, যেমন ধরেন চট্টগ্রাম বন্দর, এটাকে যখনই আধুনিকায়নের কথা বলা হয়, তখন দেখা যায় কিছু পতাকা নিয়ে কিছু লোক রাস্তায় নেমে যায়। এই বন্দর চলে যাচ্ছে, বন্দর দিয়ে যাচ্ছে। সারা পৃথিবীতে যারা বন্দর পরিচালনা করছে, জি, এমনকি অনেক উন্নত রাষ্ট্র অন্য দেশকে দিয়ে রাখছে তার বন্দর পরিচালনা করার জন্য। কিন্তু আমাদের এখানে কিছু হলে একটা স্বার্থ গোষ্ঠী আছে, এরা নেমে যাবে, বন্দর চলে যাচ্ছে। আসলে এগুলো সব হচ্ছে যে একটা স্বার্থ গোষ্ঠী আছে যারা এই বন্দরকে দখল করে রেখেছে। 2015 সালে ওই সময় সরকার আমাদের মংলা বন্দরের একটা টার্মিনাল, এটাকে ভারতীয় একটা কোম্পানিকে দিয়েছিল অপারেশন করতে, IGPL। কিন্তু তখন কি আপনি দেখেছেন এরকম প্রতিবাদ হতে? না, সেটা তো হবে না। কারণ হচ্ছে যারা প্রতিবাদগুলো করছে তারা কিন্তু একটা পক্ষের লোক। জি, হ্যাঁ, এবং এটা হচ্ছে যে ধরেন যারা এই স্বার্থগুলো নিচ্ছে, তারা ধরেন যদি বছরে 1000 কোটি টাকা ইনকাম করে, ওখান থেকে 2 কোটি টাকা না হয় মিছিল মিটিং এর জন্য খরচ করে, কিন্তু এটাতে আমাদের দেশের কোনো লাভ হচ্ছে না। আমরা একটা বিরতিতে যাই। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন আমাদের দুজন বিজ্ঞ আলোচকের কথা। আমরা একটা বিরতিতে যাচ্ছি, আবার ফিরবো, আমাদের সাথেই থাকবেন। আপনি ওনাকে শুনছেন, আপনি কি এই বিষয়ে বলতে না, আমি ওনার কথাগুলো শুনছিলাম। জি, তবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে পদ্মা ব্যারেজটা প্রকল্পটা এটা হুট করে হচ্ছে বলে আমার মনে হয় না। এটা অনেক দিন থেকেই গবেষণা হচ্ছে এটা নিয়ে, প্রজেক্ট অনেকবারই নেওয়া হয়েছে। এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে আমরা যে পদ্মাটা নিতে হচ্ছে কেন, এটা মূলত পারাক্কার বিরূপ প্রতিক্রিয়ায় আমাদের প্রায় 7 কোটি মানুষ, তাদের জীবন জীবিকা সবকিছু হুমকির মুখে, এবং ওখানে 5টা নদী মৃত প্রায় হয়ে গেছে। তো এই নদীগুলোকে সচল করে তোলা, 7 কোটি মানুষের জীবন জীবিকার সাথে সম্পর্কিত বিষয়গুলো, এবং যে প্রকল্প নেওয়া হয়েছে, এখানে আমরা জানি এখানে 3টা বিদ্যুৎ কেন্দ্র হবে এবং 7টা উপশহর, স্যাটেলাইট টাউন এখানে করা হবে। এই সবগুলো এই প্রজেক্টের মধ্যে আছে। কিন্তু উনি যেটা বলেছেন, হ্যাঁ, সেটা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা উচিত। কিন্তু উনি একটা কথা বলেছেন, সেই জায়গাটা উনি বলতে চাচ্ছেন যে যেহেতু আমরা অনেকগুলো প্রজেক্ট করতে পারছি না নিজস্ব অর্থায়নে, তাহলে হোয়াই নট প্রথমে তিস্তা, পরে আমরা এটা গেলাম, কারণ আমরা তো দুটো একসাথে করতে পারছি না। তিস্তা যেহেতু অনেক দিন ধরে আমরা এটা নিয়ে স্টাডি করেছি, চীন অন্যরা স্টাডি করেছে, সুতরাং আমরা এটাকে যদি প্রথম তিস্তা করতাম, পরে নাই আমরা যেতাম ব্যারাজে। না, তিস্তার প্রসঙ্গটা আসলে এটা অন্য প্রসঙ্গ। হ্যাঁ, কারণ তিস্তার সাথে আমাদের পদ্মার সাথে কিন্তু এত বেশি ইন্টারন্যাশনাল বিষয় জড়িত নাই, যেটা আমরা বারবার তিস্তা নিয়ে আমাদের হচ্ছে। আচ্ছা, মানে সেখান থেকে হচ্ছে, এবং সেটা এই কারণেই গুরুত্বপূর্ণ। আর পদ্মাটা যেটা, সেটা হচ্ছে এটা যে আসলে একবার আগেই হবে এটা কিন্তু সুস্পষ্ট ঘোষণা হয় নাই। এটা প্রজেক্টটা হয়তো দেখা যাচ্ছে খুব তাড়াহুড়া করে হ্যাঁ পাশ করা হয়েছে। পাশ তো অনেকবারে অনেক কিছু হয়, এটা আসলে কখন বাস্তবায়ন হয় গ্যারান্টি নেই। তবে যে প্রজেক্টটা যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে ধরেন 5টা নদী শুধু সচল করা না। আমরা মনে করি বাংলাদেশের যতগুলো নদী আছে, যেটা ভারত থেকে এসেছে বা অন্য জায়গা থেকে এসেছে, এই সব নদীগুলোর ব্যবস্থাপনাটাই আমাদের ব্যবস্থাপনার পদক্ষেপ নেওয়া উচিত। এবং তিস্তার সাথে কিন্তু সব নদীগুলোর ব্যবস্থাপনা নিয়ে কিন্তু চায়নার সাথে আমাদের প্রাইম মিনিস্টার একটা আলোচনা হয়েছে, আমরা জানি। তো যদি সেটা করা যায়, তাহলে অবশ্যই আমাদের 2টা প্রজেক্টের প্রয়োজন, এবং তিস্তাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা একটু, সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সংলাপ প্রতিদিন। আমরা একটু আহমেদ করিম আপনার কাছে যেতে চাই। আমাদের শুধু লোন নিচ্ছে, আমরা লোন তো শোধ করতে হবে, তো সুতরাং আমাদের তো আয় হতে হবে। এবং ভূতত্ত্ববিদরা বলছেন যে বাংলাদেশের মাটির নিচে প্রচুর পরিমাণ গ্যাস তেল আছে। বর্তমান সরকার 100টি নতুন কূপ খননের উদ্যোগ নিয়েছে, বাজেটে বরাদ্দ দিয়েছে। এটা আপনি কিভাবে দেখেন? সরকারের এই পদক্ষেপটাকে আমি একটা জনস্বার্থে এবং দেশের পক্ষে একটা সাহসী পদক্ষেপ মনে করব। কারণ আমরা সুদীর্ঘ সময় থেকে দেখে আসছি যে
আমাদের যারা ক্ষমতায় থাকেন অথবা আমাদের ব্যবসায়ীরা, তারা কোনো কিছু এখানে প্রোডাক্ট করতে চান না, তারা শুধু ট্রেডিং করে কিভাবে কমিশন নিয়ে নেবেন শুধু এই চিন্তায় থাকেন। গ্যাসের ক্ষেত্রে আমরা একই দেখছি যে আমাদের নিজস্ব গ্যাস উৎপাদন না করে এলপিজি আনা হচ্ছে, এনে এটা আসলে যারা এটার সাথে জড়িত, এটা ক্ষমতার শীর্ষ পর্যায়ে লোকরা জড়িত, তারা মিলে মূলত এই এলপিজি আনছে আর টাকাগুলো ট্রেডিং করে ক্যাশ করছে। কিন্তু আমাদের নিচে যে গ্যাস আছে, গ্যাসের সাথে আমাদের তেল রয়েছে, জি, এবার এটা আমরা অনেক আগ থেকে এটা জানি, অনেক কিন্তু কোনো সরকারই এটা নেয় না। তো বর্তমান সরকার যে পদক্ষেপটা নিয়েছে, আমার মনে হয় যদি এটাতে অটল থাকতে পারে, এটা শেষ পর্যন্ত দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এই পদক্ষেপ হবে। আপনি জানেন আমি আপনার কাছে আসছি আহমেদ করিম, এটা জুলাই মাস, আজকে 2 তারিখ, তো সুতরাং জুলাই নিয়ে আমাদের একটু কথা বলা দরকার। এই জুলাই মাসের 2 তারিখ আপনি জানেন যে জুলাই মাসে আমাদের ছাত্র জনতাদের মানে আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গিয়েছিল, এবং এটা ওয়ান অফ দ্য রিজন যে ফ্যাসিস্ট সরকার যে পালিয়ে যেতে হয়েছিল, তার ওয়ান অফ দ্য রিজন হলো এই যে মেগা প্রকল্পগুলি, সেখানে মেগা লোন নেওয়া হয়েছিল এবং সেখানে মেগা চুরি হয়েছিল। সেই যে অর্থ একটা প্রকল্পে যদি 5,000 টাকা হয়, সেখানে এটাকে বাড়িয়ে 9,000 টাকা করা হয়েছে। 4,000 টাকা কিন্তু বিভিন্ন মানুষের পকেটে গিয়েছিল। এই 4,000 কোটি টাকা কিন্তু বাংলাদেশের পুনর্বিনিয়োগ না হয়ে এইটা ডলার, আমাদের বাংলাদেশের ডলারটাকে ড্রেন আউট করে, ফলে শেখ হাসিনার এক সময় দেখা গেছে ডলার ছিল না। উনি কিন্তু চীনে গিয়েছিলেন আবার টাকা আনার জন্য, এবং 5 দিনের শপথ 3 দিনে ফেরত চলে আসছে। তো উনি আবার বাংলাদেশে ফেরত আসতে চাচ্ছেন বলে আমরা ভিডিও দেখছি। আপনি এই বিষয়টা কিভাবে দেখেন? এটা আসলে জুলাই আমাদের এই দেশের জনগণের, প্রত্যেক জনগণেরই আবেগের সাথে জড়িত হয়ে গেছে। কারণ আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে চাওয়া পাওয়া ছিল, যেটা আমরা পাইনি, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মধ্যে আবার সেই আকাঙ্ক্ষায় জাগ্রত হয়েছে যেন আমরা গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার এবং এই যে দুর্নীতির বিরুদ্ধে যে বিষয়টা, তো এজন্য এই জুলাই অভ্যুত্থানে গণতন্ত্র ফিরিয়ে আনা, মানুষের অধিকার প্রতিষ্ঠা, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা, যে বৈষম্য বিরোধী যে চেতনা, এটার মূলেই হচ্ছে জুলাই। এবং 31 মাসের 31 দিনের জুলাইটা 36 জুলাইতে গেছে না। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, যে জুলাই যারা যোদ্ধা তাদের অনেকেই কিন্তু সংসদে আছে, কিন্তু তারা এই গত সংসদে আমরা দেখলাম যে তারা এইসব মেগা প্রজেক্ট নিয়ে কোনো কথা বলছেন না, যে এই প্রজেক্টগুলো যে আমরা আবার নিচ্ছি, তাদের কাছে কিন্তু যেটা আছে যে এই সব মেগা প্রজেক্টে দুর্নীতি হয়েছে। না, জুলাইকে আপনি যেটা বলছেন ঠিক আছে, কিন্তু জুলাইকে শুধু আপনি প্রজেক্টের সাথে রিলেটেড করলে হবে না। এখন ধরেন যারা জুলাই যোদ্ধা ছিল, আপনি দেখছেন যে জুলাইটা যে চেতনা থেকে হয়েছে, প্রথমেই জুলাই যোদ্ধাদেরকে তাদের মানে নষ্ট করার জন্য তাদেরকে বিভিন্নভাবে ক্ষমতার সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে। এটা মূলত উদ্দেশ্য ছিল জুলাই বিপ্লবীর চেতনাটা ধ্বংস করা। এর মধ্য দিয়ে চড়াই উত্তরের মধ্যে তারা হয়তো গুটি কয়েক সেটা সংসদে গেছে, তাও তারা সেখানে নবীন। তো এখন কথা যেটা, সেটা হচ্ছে এই জুলাইয়ে এসে আমাদের যে চেতনাটা ধারণ করা দরকার, সেটা হচ্ছে যে আমরা 52 সালে রাষ্ট্রভাষা সংগ্রাম করেছি, বিজয় অর্জন করেছি, কিন্তু আজ পর্যন্ত বাংলা আমাদের রাষ্ট্রভাষা হয় নাই। এই জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে, প্রথম শর্তটাই হচ্ছে বাংলা হবে আমাদের রাষ্ট্রভাষা, এটা জুলাই প্রথম। এরপরে বিচার বিভাগের স্বাধীনতা, তারপরে পৃথক সচিবালয়, এসব কিছুই করা হয়েছে। কিন্তু আমরা এখন এই সংসদে প্রথমে এসে দেখছি নির্বাচিত যে সংসদ, তারা এসে দেখা যাচ্ছে জুলাইয়ের এই চেতনাকে ধারণ করছে না। তা আমি মনে করি, আমি আগেই বলতে চাই, জেনজিরা লড়াই করে যে জুলাই বিপ্লব ঘটিয়েছে, আমরা যদি এখন মনে করি যে জেনজিরা ঘুমিয়ে গেছে, স্কুল কলেজের ছাত্ররা ঘুমিয়ে গেছে, না, এটা ভুল। যদি জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করতে সরকার বিরোধী দল মিলে ব্যর্থ হয়, তাহলে কিন্তু সামনে আরেকটা অভ্যুত্থান অপেক্ষা করছে, এবং সেটাতে জেনজির সাথে কিন্তু আলপা যুক্ত হবে। স্কুলের বাচ্চারা গিয়ে কিন্তু সংসদ ঘেরাও করবে, বঙ্গভবন ঘেরাও করবে। এই জন্য আমরা বলবো, যারা সংসদে আছেন, সরকারি দল, বিরোধী দল, কারণ বিরোধীরাও কিন্তু জুলাই চেতনা নিয়ে সোচ্চার হচ্ছে না সংসদে। তারা মনে হচ্ছে কোনোভাবে সরকারের সময় কাটাতে যাচ্ছে, যে 3 বছর যাক, 2 বছর যাক, এরকম একটা চিন্তা। কিন্তু এটা ভুল চিন্তা। এদেশের জনগণ জেগেছে, ছাত্ররা জেগেছে, জেনজিরা, আলপারা জেগেছে। যদি সঠিকভাবে এটা বাস্তবায়ন না করে, তাহলে আমাদের পলিটিশিয়ানরা এটা চূড়ান্ত ভুল করবে, এবং তারা ক্ষমতায় বসে এখন যারা মনে করছেন যে এইভাবেই যাবে, আসলে এইভাবেই যাবে না।
জি, এই জন্য সবাইকে সচেতন হওয়া আমি উচিত। একটু আওয়ামী লীগের যত লোক আছে সবগুলিকে মামলা করে এখন সরকার দল এটা বাণিজ্য করছে। এখন পর্যন্ত আপনি জানেন যে গ্রামে অনেক মানুষ আছে আওয়ামী লীগের নিরীহ মানুষ। আওয়ামী লীগ তো সব খারাপ লোক না, কিন্তু প্রত্যেকটা আওয়ামী লীগের লোক যারা আওয়ামী লীগ করেছে তারা বাড়ি থাকতে পারছে আর না। এখন মামলাগুলোরও কিন্তু শেষ সমাধান হবে না, মামলাগুলোর কারণ সমাধান হচ্ছে নাই। তাহলে লক্ষ আপনি- লক্ষ মামলা কিন্তু হাইকোর্টের থেকে শেষ হওয়ার পরে আপিল বিভাগে ঝুলে আছে। আপিল বিভাগে একটাই কোর্ট, অথচ চাইলে পাঁচটা এটা কোর্ট সম্ভব না। করতে পারে। সুতরাং আপনি কোনো দেখুন মামলারই কিন্তু সমাধান যে হবে না, বিপ্লব কারণ ভাই আপিল কি, বিভাগে কোর্ট আমরা বানাচ্ছে না। জাতি হিসাবে খুবই অভাগা জাতি। উনি যেটা বলেন এই আন্দোলনের মূল কারণ ছিল কি দারিদ্র্য এবং বেকারত্ব। জি। এটা কোটা বিরোধী আন্দোলন থেকে আসছে। তো আপনি বলেন অর্থনীতি কি সংস্কারটা করেছেন? আর আপনি সুতরাং আপনি আরেকটা যেটা সংস্কার বলেছেন নাই যে করেন। শেখ আমাদের হাসিনা ফিরে আসা। আজকে আলোচনা আপনি আরেকটা শেষ যে করতে বলছেন হচ্ছে। শেখ হাসিনার ফিরে আসা, এটা আসলে এখানে আর হবে না। এটা যতই বলুন, এটা আপনি বলছেন, হ্যাঁ। আমাদের আজকে শেষ করতে হচ্ছে আজকে সময়ের কারণে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এনটিভিতে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমাদের দুইজন বিজ্ঞ আলোচকদের, এবং এখানে যে কথাটা বেরিয়ে আসলো সেটা হলো যে আমাদের প্রথমে আমাদের রাষ্ট্রের আয় বাড়াতে হবে। সেই আয় বাড়ানোর একটি মাধ্যম হলো আমাদের প্রাকৃতিক গ্যাস, এবং এই গ্যাসটাকে আমাদের সবচেয়ে আগে প্রায়োরিটি বেসিসে এটাকে উত্তোলন করতে হবে। এবং জুলাই বিপ্লবে ছাত্রদের ভিতরে যে বিষয়টা ছিল সেটাকে অবশ্যই আমাদেরকে সেটার বিষয়ে চিন্তা ভাবনা করতে হবে, না হলে রাষ্ট্র আবারও সেরকম একটা পরিস্থিতি যেতে পারে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।